নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায় রচিত সূর্য দেবতার পুরোহিত। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে রনিত, সূর্যশঙ্কর ও আমি নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে সূর্য দেবতার পুরোহিত। প্রিয় বিমলেন্দু, 3 দিনের ঘোর বর্ষার পর আজ সন্ধ্যার পর থেকে চারিদিকের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে এসছে। মনে হচ্ছে প্রায় শীতকাল। স্থির করেছি আজ রাত 10টার পর মমিটাকে পরীক্ষা করব। যদি কৌতূহল চরিতার্থ করতে চাও সেই সময় তুমি উপস্থিত থাকতে পারো। অবনীকেও খবর পাঠিয়েছি। ইতি সুরেশ্বর। তখন সন্ধে উতরে গেছে। তাড়াতাড়ি আহারাদি সেরে বিপুল উৎসাহে সুরেশ্বরের বাড়ির দিকে যাত্রা করলাম। প্রাচীন মিশর ও তার বিলুপ্ত সভ্যতা নিয়ে সুরেশ্বর বহুকাল থেকেই আলোচনা করে আসছে এবং এ সম্বন্ধে তার জ্ঞান ছিল অগাধ। মিশরে বসেই সে কাটিয়ে দিয়েছে কয়েকটা বৎসর। প্রাচীন মিশরের হায়ারোগ্লিফিক বা চিত্রাক্ষরে লেখা পুঁথি পর্যন্ত সে অনায়াসেই পাঠ করতে পারত। গত মাসে মিশর থেকে ফেরার সময়ে সুরেশ্বর বহু চেষ্টার পর একটা মমি সংগ্রহ করতে পেরেছিল। এতদিন কলকাতার অতিরিক্ত গ্রীষ্মাধিক্যের জন্য সে মমির আবরণ খুলতে পারেনি। মমি কি সেটা হয়তো সকলেরই জানা আছে। কলকাতার জাদুঘরেও একটা মমি রক্ষিত আছে। 35 কি 40 বছর আগে তার অবস্থা ছিল বেশ ভালো, কিন্তু বাংলাদেশের স্যাঁতসেঁতে আবহাওয়ায় এখন তার বিশেষ দুর্দশা হয়েছে। মমি হচ্ছে শুকনো মরা। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও মানুষ দেহকে রক্ষা করলে আত্মা আবার দেহের ভেতরে বাস করতে পারে। এই রকম সব সুরক্ষিত দেহ মিশরের নানা স্থানে সমাধিগৃহের মধ্যে পাওয়া যায়, যেসব দেহ কবরস্থ হয়েছিল হাজার হাজার বছর আগে। কেবল প্রাচীন মিশরেই নয়, আমেরিকা ও অস্ট্রেলিয়ারও অনেক জায়গায় এসব মমি দেখতে পাওয়া গিয়েছে। প্রাচীন মিশরে আগে মরার নাকের ভেতর দিয়ে মস্তিষ্ক টেনে বের করে নেওয়া হতো। তারপর পেটের পাশে ছেদা করে বার করে নেওয়া হতো নাড়ি ভুঁড়িগুলো। তারপর খুর চালিয়ে দেহটাকে কামিয়ে ও ধুয়ে ফেলা হতো। অবশেষে ভেতরে নানা সুগন্ধ, ঔষধপত্র এবং অন্যান্য প্রক্রিয়ায় দেহটিকে ক্ষম্য বস্ত্রে জড়িয়ে কফিনের মধ্যে স্থাপন করা হতো। একেই বলা হতো মমি। যথাসময়ে যথাস্থানে উপস্থিত হয়ে দেখি প্রখর আলোকে সমুজ্জ্বল একটা ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে সুরেশ্বর ও অবনী, এবং ঘরের ঠিক মাঝখানে লম্বা টেবিলের উপরে রয়েছে একটা প্রকাণ্ড কাষ্ঠাধার। আন্দাজ করলুম সেটি লম্বায় 9 ফুট, চওড়ায় ফুট 3, আর গভীরতায় 2.5 ফুটের কম হবে না। ঘড়ির দিকে তাকিয়ে সুরেশ্বর বলল, 10টা বেজে 3 মিনিট। বিমল, আমরা তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এসো, এবার কাজটা তাহলে শুরু করা যাক। সে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। কাষ্ঠাধারটি সুদৃশ্য। তার গায়ে আঁকা রয়েছে রঙিন চিত্রাক্ষর ও শবযাত্রার ছবি। সুরেশ্বর ধীরে ধীরে কাষ্ঠাধারের ডালা তুলল এবং তারপর আমরা সকলে মিলে গুঁড়ো রজনের আবরণ সরিয়ে ভেতর থেকে একটা কফিন বের করে টেবিলের উপরে স্থাপন করলাম। কফিনটি দেবদারু কাঠ দিয়ে তৈরি। যন্ত্রপাতির সাহায্যে কিছুক্ষণ চেষ্টার পর কফিনের ডালাটাও খুলে ফেলা হলো। তারপর দেখা গেল বস্ত্রাবৃত দেহটাকে। সুরেশ্বর বলল, তোমরা দুজনে বরং দেহটাকে একটু তুলে ধর, বুঝলে? আমি ওর গায়ের কাপড় জড়ানোটা একটু খুলে ফেলি। মান্ধাতার আমলের শুকনো মরা খানিক ইতস্তত করে
আমরা সুরেশ্বরের কথা মতো কাজ করলাম। তারপর সে যেন দ্রৌপদীর বস্ত্রহরণের মতন ব্যাপার। মমির গায়ে কাপড়ের পাকের পর পাক, অবশেষে তাও খুলে ফেলা হলো। একটা পুরুষের মমি, গায়ের রং লালচে, মুখ ও দেহের সর্বাঙ্গ অবিকৃত, চামড়া কঠিন ও মসৃণ, চোখ দুটি বন্ধ। সুরেশ্বর সানন্দে বলল, আরে, এটা তো আমি আশা করিনি। আমার ভাগ্য তো হেবি ভালো ভাই, এমন নিখুঁত মমি সহজে পাওয়া যায় না। আমি বললাম, এই শুকনো মরাটাকে নিয়ে তোমার কি লাভ হবে? এ আর নড়বেও না, অতীতের গল্পও বলবে না। অবনী বলল, সুরেশ্বর, তোমার ইলেকট্রিক ব্যাটারিটা একবার দাও তো দেখি। এই তো নিয়ে এসো তো। কেন? এই দেহটার ওপর প্রয়োগ করে দেখব। আরে, এটা তো এখন মাটির পুতুলের সামিল, ইলেকট্রিক ব্যাটারি চালিয়ে কি লাভ হবে? তবু একবার দেখাই যাক না। সুরেশ্বর ব্যাটারি নিয়ে এলো। অবনী ব্যাটারির তারের এক প্রান্ত মমির দেহের সঙ্গে সংলগ্ন করে চালিয়ে দিল। দেহটি তেমনি আড়ষ্ট, কিন্তু ও কি ব্যাপার? এতক্ষণ মমির যে চোখ বোঝা ছিল, এখন খুলে গিয়েছে তার পাতা। এ যে অপ্রত্যাশিত, অপার্থিব দৃশ্য। অবনী মাটিতে টপ করে বসে পড়ে হামাগুড়ি দিয়ে চটপট টেবিলের তলায় ঢুকে গেল। আমিও আতকে উঠে তাড়াতাড়ি পিছিয়ে পড়লুম। সুরেশ্বর হেসে উঠে বলল, মাই গড, তোমরা মিছে ভয় পাও কেন বলো তো? যা দেখলে সেটা তো বৈদ্যুতিক ক্রিয়ার শক্তি। অবশ্য আমিও প্রথমটা একটু চমকে গিয়েছিলাম বটে, কারণ এতকালের পুরনো একটা শুকনো মরার ওপরে বিদ্যুৎ প্রবাহ যে কোনো কাজ করবে, এ কথা আমি ভাবতে পারিনি। আশ্বস্ত হয়ে আমি এগিয়ে এলাম। অবনীয় টেবিলের তলা থেকে আত্মপ্রকাশ করল। সুরেশ্বর বলল, আর একবার ব্যাটারি চালিয়ে দেখা যাক, বুঝলে, আবার কি কাণ্ড হয়। বলতে বলতে ব্যাটারি চালিয়ে দিল। অত্যন্ত স্বাভাবিকভাবে মমি তার ডান পাটা নিজের পেটের কাজ পর্যন্ত গুটিয়ে নিল এবং পর মুহূর্তেই সুরেশ্বরের বুকের উপর এমন প্রচণ্ড পদাঘাত করল যে সে ছিটকে 5 হাত দূরে গিয়ে পড়ল। আমরা আবার নিরাপদ দূরত্বে সরে যেতে দেরি করলাম না। সুরেশ্বর উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, কাঠের আধারে চিত্রক্ষরে লেখা তারিখ আমি পড়ে দেখেছি। এই মমিটাকে কবর দেওয়া হয়েছে 5000 বছর আগে, কিন্তু আজ সে মরে গিয়েও আমাকে পদাঘাত করতে ছাড়লো না। কিন্তু এবারে যা হলো তা একেবারেই স্বপ্নাতীত। মমি বিকট হেড়ে গলায় বিজাতীয় ভাষায় কথা বলে উঠল। পরে প্রাচীন মিশরীয় ভাষায় অভিজ্ঞ সুরেশ্বরের মুখে শুনেছিলাম, মমি বলেছিল, নির্বোধ, আমার মৃত্যু হয়নি। শিউরে উঠে আমার সর্বাঙ্গ হিম হয়ে গেল। আর তো ইলেকট্রিক ব্যাটারির দোহাই দেয়া চলে না। বিদ্যুতের যতই মহিমা হোক, মরার মুখে কোনোদিনও সে ভাষা দিতে পারে না। এবার সুরেশ্বরও স্তব্ধ ও স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইল। তার মুখ দেখে মনে হলো নিজের কানকেও সে বিশ্বাস করতে পারছে না। সভয়ে দেখলাম প্রবল শ্বাস প্রশ্বাস উঠছে আর নামছে মমির বক্ষদেশ থেকে। সুরেশ্বর আবির্ভূত কণ্ঠে মিশরীয় ভাষায় বলল, তুমি মৃত নও? ক্রুদ্ধ কর্কশ কণ্ঠে মমি বলল, না না, আমি জীবিত। আত্মা হচ্ছে অমর। এই দেহের ভেতরেই আমি বিরাজ করি। কে তুমি? আমি রাজ পুরোহিত উর্নিনা। সূর্য দেবতারা আমার প্রভু। বাধো বাধো গলায় সুরেশ্বর বলল, 5000 বছর পরে তোমার দেহকে আমরা আবার জাগিয়ে তুলেছি, এজন্য কি তুমি কৃতজ্ঞ নও? হুঙ্কার দিয়ে মমি বলে উঠল, কৃতজ্ঞ? তোদের হাতের ছোঁয়ায় আমার দেহ কলঙ্কিত হয়েছে। এইবারে আমি তোদের শাস্তি দেব। আমরা পায়ে পায়ে দরজার দিকে অগ্রসর হতে হতে দেখলাম আচম্বিতে মমির দেহটা টেবিলের উপরে সিধে হয়ে উঠে বসল এবং তারপর অমানসিক কণ্ঠে ঘর ফাটানো এক চিৎকার করে উঠল।
ক্ষুধা, ক্ষুধা, 5,000 বছরের ক্ষুধার জ্বালায় আমি ছটফট করে মরছি। দে রে, দে রে, খেতে দে রে, খেতে দে। দারুণ আতঙ্কে আচ্ছন্ন হয়ে আমরা প্রাণপণ বেগে ঘরের থেকে পলায়ন করলাম। সে রাত্রে সুরেশ্বর আমার ঘরেই বাস করল। পরদিন প্রভাতে বহু লোকজন নিয়ে আমরা সুরেশ্বরের বাড়িতে গিয়ে হাজির হলাম ভয়ে ভয়ে, কিন্তু কেউ কোথাও নেই। ঘরের ভেতরে পড়ে রয়েছে কেবল চিত্র বিচিত্র কাষ্ঠাধার, রাশিকৃত ক্ষম্য বস্ত্র ও শূন্য কফিনটা। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।